আমার নাম পাপিয়া। আমার একটা ভাই এবং একটা বোন আছে। আমি আমার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। আমি যখন 18 বছরের, তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়। এই কারণে ভাই বোনদের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। কোনো আত্মীয় আমাদের খোঁজ নেয়নি। কিছুদিন তো আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে দেখলো, কিন্তু তারাও বা কতদিন আমাদেরকে সাহায্য করতে পারত। তাই আমাকেই নিজের ভাই বোনদের পেট চালানোর জন্য কিছু একটা করতে হবে। নিজের ছোট ভাই বোনদেরকে খিদের জ্বালায় কান্না করতে দেখতে পাচ্ছিলাম না। তাই আমি অনেক জায়গায় কাজ খুঁজলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। আমি খুব টেনশনে ছিলাম, বুঝতে পারছিলাম না কি করব, যাতে আমি আমার ভাই বোনদের মুখে খাবার তুলে দিতে পারি। একদিন প্রতিবেশী আন্টি আমাদের জন্য খাবার নিয়ে এলো। আমি তাকে বললাম, আন্টি, যদি আপনার নজরে কোনো কাজের খোঁজ থাকে তাহলে আমাকে বলবে। আমি যা হোক কিছু একটা করে নিজের ভাই বোনদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে চাই। তিনি বললেন, মা, আমি তো কোনো কাজের খোঁজ জানি না, কিন্তু আমার ছেলে যে ট্যাক্সি চালাতো সেটা আমাদের বাড়িতে এমনিতেই পড়ে আছে। কারণ আমার ছেলে চাকরি পেয়ে বিদেশে চলে গেছে। তাই তুমি যদি চাও তাহলে ওটা চালিয়ে নিজের সংসার চালাতে পারো। আমি বললাম, আন্টি, আমি একটা মেয়ে হয়ে ট্যাক্সি চালাবো কিভাবে? তিনি বললেন, মা, আজকের দিনে মেয়েরা সব কিছু করছে, তুমি সাহস করো। ট্যাক্সি চালালে যা ইনকাম হবে তাতে তোমার সংসার চলে যাবে। আমি কোথাও একটা কাজ খুঁজতে চাইতাম, কিন্তু এখন যেহেতু কোথাও কাজ পাচ্ছিলাম না, তাই আমাকে ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিতে হলো। আমার ভাই বোন আমাকে নিষেধ করেছিল যে, দিদি, তুমি ট্যাক্সি চালিও না, দরকারে আমরা খালি পেটে থাকবো, কিন্তু তুমি এই কাজ করো না, এতে তোমাকে সমস্যায় পড়তে হবে। কিন্তু আমি ওদেরকে বোঝালাম যে, তোরা চিন্তা করিস না, আমি নিজের খেয়াল রাখবো। পরের দিন আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম। আমার খুব ভয় করছিল, কেননা এর আগে আমি এই ধরনের কাজ করিনি। আমি রোডের উপরে দাঁড়িয়ে প্যাসেঞ্জারের অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কেউ আমার ট্যাক্সিতে এসে বসুক। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে একটা লোক এসে আমাকে বললেন, স্টেশনে যাবে? আমি বললাম, উঠে বসুন। সেই লোকটা আমাকে অদ্ভুত নজরে দেখছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। কিন্তু আমি তাকে কিছু বলতেও পারছিলাম না। আমি ভেবেছিলাম সন্ধ্যা অবধি যে টাকা ইনকাম হবে তাতে বাড়িতে বাজার নিয়ে যাব, যাতে বাড়িতে খাবার তৈরি হতে পারে আর আমার ভাই বোনেরা পেট ভরে খেতে পারে। কিন্তু আজকে সারাদিন শুধু 200 টাকা ইনকাম হয়েছে। এখন আমি ভাবতে লাগলাম, এরা তো বাড়ির পুরো বাজার হবে না, এদিকে আমার ভাই বোনেরা খাবারের জন্য অপেক্ষা করছে। এখন আমি খালি হাতে কিভাবে বাড়িতে যাব? এই কারণে কিছু খাবারের জিনিস নিয়ে গেলাম। সামান্য যা কিছু খাবার এনেছিলাম সেটা আমি আমার বোনের হাতে দিয়ে দিলাম। তারপরে আমরা তিনজনে একসাথে খাবার খেয়ে শুরু করলাম। কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারলাম না। আমার চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। আমি শুধু এটাই ভাবতে লাগলাম যে আমার ভাই বোনদের পেট কিভাবে ভরাবো, ওদেরকে কিভাবে লেখাপড়া করাবো। আমি আমার ভাই বোনদের পড়াতে চাইতাম, ওদেরকে নিজের পায়ে দাঁড় করাতে চাইতাম, কিন্তু এত কম টাকায় তো এসব কিছুই সম্ভব না। এই টাকাতে তো আমাদের দিন পার হওয়াও কষ্টকর। এসব ভাবতে ভাবতে কখন আমার চোখ লেগে গেল আমি জানতেই পারিনি। সকালে যখন আমার চোখ খুললো তখন আমি আবারও নিজের কাজে বেরিয়ে গেলাম। আমি আবারও রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জারের অপেক্ষা করছিলাম। বেশিরভাগ সময় আমার ট্যাক্সিতে পুরুষ মানুষই উঠতো, আর তারা আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমাকে খেয়ে ফেলবে। সন্ধ্যা হয়ে গেছে আর আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম আরও কিছু সময় ট্যাক্সি চালিয়ে নিই, তাহলে আরও কিছু টাকা ইনকাম হবে। এটা ভেবে আমি রোডে দাঁড়িয়ে প্যাসেঞ্জারের অপেক্ষা করছিলাম। সেই সময় 3টা ছেলে আমার কাছে এসে আমার উপরে নোংরা নোংরা কমেন্ট করতে লাগলো, কিন্তু আমি সেদিকে ধ্যান না দিয়ে ওদেরকে ইগনোর করতে থাকলাম। কিন্তু আমার খুব ভয় করছিল, কেননা আজকের আগে আমার সাথে কখনোই এমন হয়নি। আমি একাই দাঁড়িয়েছিলাম, আমার আশেপাশে কেউই ছিল না। তখন ওদের মধ্যে একটা ছেলে আমার কাছে এসে আমাকে বলল, ম্যাডাম, আজ রাতের জন্য কি নিবে? আমি তাকে বললাম, নিজের মুখ বন্ধ করে এখান থেকে ভাগো, আমি সেরকম মেয়ে না। তখন ওদের মধ্যে অন্য একটা ছেলে বলল, যদি সেরকম মেয়ে না হও তাহলে এত রাতে এখানে একলা দাঁড়িয়ে আছো কেন? ভদ্র মেয়েরা তো রাতের বেলা বাড়ি থেকে বেরই হয় না। তুমি এখানে দাঁড়িয়ে নিজের প্রেমিকের অপেক্ষা করছো? না হয় আজকে আমাদেরকে নিজের প্রেমিক ভেবে নাও, আর কিছু সময় আমাদের সাথে কাটাও। ওর এই নোংরা কথা শুনে আমি এগিয়ে যেতে লাগলাম। তখন ওদের মধ্যে একটা ছেলে আমার হাত ধরে নিজের দিকে টেনে নিল। ওই ছেলেদের উদ্দেশ্য ভালো ছিল না। আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু একটা ছেলে আমার ওড়না টেনে মাটিতে ফেলে দিল। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে দিলাম। তখন তারা বলল, এখানে বাঁচানোর মতো কেউই নেই জান, ব্যাস তুমি আর আমরাই আছি। জানো তুমি এই কাজের জন্য এখানে দাঁড়িয়ে আছো, তাহলে আবার এত ঢং দেখাচ্ছ কেন? আমি ওদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম আর চিৎকার করছিলাম যে বাঁচাও। সেই সময় একটা লোক গাড়ি থেকে বেরিয়ে ওই ছেলেদেরকে বলল,
একে ছেড়ে দিই, না হলে তোদের সাথে ভালো হবে না। ওই একটা লোককে দেখে সে ছেলেরা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। জানি না সেই লোকটাকে, যে সেই রাতে আমাকে রক্ষা করেছিল আর আমার সম্মান বাঁচিয়েছিল। সে আমাকে বলেছিল, তুমি এত রাতে একলা এখানে কি করছো? তোমরা মেয়েরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলো। তুমি জানো তো যে এখনকার পরিবেশ খারাপ, তারপরেও এত রাতে বের হওয়ার কি দরকার? আমি সেই লোকটাকে বললাম, আমি ট্যাক্সি চালাই, আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, আমার বাবা মা এই দুনিয়াতে নেই, আমার ছোট ছোট ভাই বোন আছে, তাদের পেট চালানোর জন্য আমাকে এই কাজ করতে হয়। তখন সেই লোকটা বলল, ঠিক আছে, কিন্তু আজকের পরে তুমি রাতের বেলায় এই কাজ করো না, তুমি শুধু দিনের বেলাতেই ট্যাক্সি চালিয়ে এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতে চাইতাম যে আপনি কে, কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতে পারিনি। যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন আমার ভাই বোনেরা ঘুমিয়ে গেছিল। আমিও খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর ওই লোকটার ব্যাপারে ভাবতে লাগলাম। যদি আজকে ওই লোকটা না থাকতো তাহলে আমার ইজ্জত শেষ হয়ে যেত, আর আমি কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকতাম না। আমার ছোট ভাই বোনদের কি হতো? আমি কোন মুখে ওদের সামনে দাঁড়াতাম? ওদেরকে কি বলতাম? কেউ আমার কথা বিশ্বাস করতো না যে আমার সাথে খারাপ হয়েছে। সবাই এটাই ভাবতো যে আমি ট্যাক্সি চালাতে চাই, নিশ্চয়ই আমার কোনো চক্কর আছে। এই কথাই ভেবে আমি শিংড়ে উঠেছিলাম। সকালে আমার চোখ সেই সময় খুলল যখন আমার বোন আমাকে ডেকে তুলল। ও আমাকে বলল, দিদি আজকে তুমি ট্যাক্সি চালাতে যাবে না? আমি তাকিয়ে দেখলাম সকাল 10টা বেজে গেছে। আজকে আমার বাইরে যেতে খুব ভয় করছিল, আমার পা কাঁপছিল। কিন্তু যাই হোক না কেন, আমাকে সাহস হারালে চলবে না। আমাকে নিজের ভাই বোনদের দেখতে হবে, ওদের জন্য কিছু করতে হবে। এই কারণে আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেলাম। আজকেও আমার বেশি টাকা ইনকাম হয়। আমি বুঝতে পারছি না আমি কি এমন করব যাতে আমি বেশি টাকা ইনকাম করতে পারি আর নিজের ভাই বোনের ভবিষ্যৎ ভালো করতে পারি, ওদের পড়াশুনো করাতে পারি। সন্ধ্যার সময় আমি রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জারে অপেক্ষা করছিলাম। তখন দেখলাম একটা ছেলে একটা মেয়েকে গাড়িতে বসে কোথাও নিয়ে যাচ্ছে। প্রতিদিন আমি এই ছেলেটাকে রাস্তা দিয়ে যেতে দেখতাম, কিন্তু ওর সাথে বিভিন্ন দিন বিভিন্ন মেয়ে থাকতো। কয়েকদিন পরে সেই ছেলেটা একটা মেয়েকে নিয়ে আমার কাছে এলো আর আমাকে বলতে লাগলো আমাদেরকে স্টেশনে রেখে এসে। আমি তাদেরকে বসতে বললাম, তারা দুজন আমার গাড়িতে উঠে বসলো। যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন তারা দুজন আমার গাড়ি থেকে নেমে গেল। সারা রাস্তা ওই ছেলেটা ওই মেয়েটার সাথে ভালোবাসার কথা বলছিল, ওকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করার কথা বলছিল, একে অপরের সাথে জীবন কাটানোর কথা বলছিল, আর ওই ছেলেটার সাথে বিয়ে করতে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে এরা ট্রেনে করে এখান থেকে অন্য কোনো শহরে যাবে, কিন্তু ওরা আমার গাড়ি থেকে বের হয়ে স্টেশনের পাশে কোঠার দিকে যেতে লাগলো। মেয়েটা বললো, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমাদের তো ট্রেন ধরতে হবে। তখন ওই ছেলেটা বললো, কোন ট্রেন? আমরা কোথাও যাচ্ছি না, আমি তো তোমাকে এই কোঠাতে বিক্রি করতে নিয়ে এসেছি, এখানে আমি তোমাকে বিক্রি করে অনেক টাকা পাবো। এ কথা শুনে মেয়েটা জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমাকে বিয়ের কথা বলে এ কোথায় নিয়ে এসেছো? আমি আমার বাড়িতে যাবো। ছেলেটা হেসে বলল, এখানে যে একবার আসে সে এখান থেকে আর ফিরতে পারে না। আমি এইসব দেখে ভাবলাম এই মেয়েটা সাহায্য করি, তাই গাড়ি থেকে নেমে ওই ছেলেটাকে বলতে লাগলাম, তুমি এই মেয়েটাকে ধোকা দিয়ে এখানে নিয়ে এসেছো, একে নিজের বাড়িতে ফিরে যেতে দাও, না হলে আমি পুলিশে সবকিছু বলে দেবো। তখন ওই ছেলেটা বলল, ঠিক আছে, এই নাও মোবাইল আর পুলিশকে ফোন করে বলে দাও। পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। যে লোকটা এই কারবার চালায় তার হাত অনেক লম্বা, পুলিশ ওর উপরে হাত দেওয়ার কথা ভাবতেও পারে না। তোমার জন্য এটাই ভালো যে তুমি নিজের রাস্তায় যাও। এই মেয়েটার কি করতে হবে সেটা আমি দেখে নেব। যদি তুমি এর মধ্যে আসো তাহলে তোমার সাথেও ভালো হবে না। আমি একলা মেয়ে কিছুই করতে পারবো না। এই কারণে ওদেরকে সেখানে ছেড়ে নিজের বাড়িতে ফিরে এলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম যে যদি আমার সাথে খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার ছোট ভাই বোনদের কি হবে। তাই চাইলেও আমি ওই মেয়েটাকে সাহায্য করতে পারিনি। দুদিন পরে আবার ওই ছেলেটা আমার কাছে এলো আর আমাকে বলতে লাগলো, আমাদেরকে স্টেশন অব্দি পৌঁছে দাও। আমি ওকে পরিষ্কারভাবে না করে দিলাম। তখন ও আমাকে বলতে লাগলো, রাত হয়ে গেছে, এখন আমরা কোনো গাড়ি পাবো না, তাই বলছি যত টাকা চাও দেবো। এই সময় আমার টাকার খুব দরকার, কেননা বাড়ির যে বাজার ছিল সেটা শেষ হতে চলেছে আর আমাকে নিজের ভাই বোনদের অ্যাডমিশন করাতে হবে। যদি আমি এই বছর ওদের অ্যাডমিশন করাতে না পারি তাহলে ওদের পুরো বছর নষ্ট হয়ে যাবে। আমি ছেলেটাকে বললাম, ঠিক আছে। এরপর আমি তাদেরকে স্টেশনে নামিয়ে দিলাম। তখন ওই ছেলেটা বলল, তুমি এখানে বসো, আমি একটু পরে এসে তোমাকে টাকা দিচ্ছি। ছেলেটা 10 মিনিট পরে বাইরে এলো আর আমাকে পুরো 5,000 টাকা দিয়ে দিল। এত টাকা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি বললাম, তুমি আমাকে এত টাকা কেন দিচ্ছ? তখন ছেলেটা বলতে লাগলো, যে কাজ তুমি আমার জন্য করেছো সেই কাজের জন্য এটা তোমার প্রাপ্য। এটা তো কিছুই না। যদি তুমি এই কাজে আমাদের সাথে থাকো তাহলে এত টাকা পাবে যে তোমার জীবন পুরো বদলে যাবে।
আর নিজের বাড়ির লোকেদের একটা সুন্দর জীবন দিতে পারবে। আমি ওই ছেলেটাকে বললাম, এই জন্য আমাকে কি করতে হবে? তখন সে বলল যে আমাদের অনেক বড় টিম আছে, আমরা মেয়েদেরকে নিয়ে সেখানে বিক্রি করি, আর সেখান থেকে মেয়েদেরকে বিদেশে পাঠানো হয়। তোমার কাজ শুধু আমরা যখনই তোমাকে ডাকবো তুমি নিজের ট্যাক্সি নিয়ে চলে আসবে, আর যেখানে বলবো সেখানে ওই মেয়েদেরকে ছিঁড়ে আসবে। এর বদলে তুমি অনেক টাকা পাবে। আমি তাদের বললাম আমি ভেবে কালকে বলছি। এরপরে আমি যখন বাড়িতে এলাম তখন এই ব্যাপারে চিন্তা করতে লাগলাম যে আমার ওই লোকেদের সাথ দেওয়া উচিত না উচিত না। আমি জানতাম এই কাজটা অন্যায়, আমি কোনো মেয়ের জীবন বরবাদ করছি। আবার ভাবলাম সমস্ত দুনিয়া যখন আমাদের ব্যাপারে ভাবেনি, তখন আমি কেন দুনিয়া সবার ব্যাপারে ভাববো? আমি সেই কাজ করব যাতে আমি অনেক টাকা পাবো। পরের দিন সেই ছেলেটাকে এই কাজের জন্য আমি হ্যাঁ বলে দিলাম। এখন দিনে তো আমি ট্যাক্সি চালাতাম, কিন্তু যখন সেই ছেলেটা ফোন আসতো আমি চলে যেতাম আর মেয়েদেরকে সেই জায়গায় ছেড়ে দিয়ে আসতাম যেখানে তারা আমাকে বলতে। টাকার লোভে হয়তো আমার অন্তরাত্মা মরে গেছিল। কয়েকদিনের মধ্যে আমার কাছে এত টাকা এসে গেল যে আমি আমার ভাই বোনদের অ্যাডমিশন ভালো কলেজে করিয়ে দিলাম। আমার ভাইয়ের বাইকের শখ ছিল, আমি ওকে সেটাও কিনে দিলাম। আমার বোন মোবাইল চেয়েছিল, আমি ওকেও মোবাইল এনে দিলাম। আমার ভাই বোন সবাই খুব খুশি, ওদেরকে খুশি দেখে আমিও খুব খুশি। আমি তো এটাই চাইতাম যে আমার ভাই বোন একটা সুন্দর জীবন পাক, আর আজকে ওরা সেটাই পাচ্ছে। কিন্তু যে কাজের মাধ্যমে এই টাকা আসছিল আমি জানতাম না যে সেটা আমাকে এত ভয়ানক অবস্থায় ফেলবে। আমার ভাই যত টাকা চাইতো আমি ওকে দিয়ে দিতাম। আমি জানতেই পারিনি যে ও কখন এত খারাপ সঙ্গে পড়ে গেছিল। আমি টাকা ইনকামের চক্করে এত অন্ধ হয়ে গেছিলাম যে ওরা বাড়ির বাইরে কি করে সেদিকে ধ্যান দিতে ভুলেই গেছিলাম। যখন আমি বাড়িতে আসতাম তখন না আমি আমার ভাইকে দেখতে পেতাম আর না তো আমার বোনকে। আমার বোন প্রায় ফোনে কথা বলতে থাকতো। যখন আমি ওকে জিজ্ঞেস করতাম তুই কার সঙ্গে কথা বলছিস, তখন ও বলতো আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। একদিন যখন আমি একটা মেয়েকে কোথাতে ছেড়ে ফিরছিলাম তখন আমি সেই লোকটাকে দেখলাম যে আমার ইজ্জত বাঁচিয়েছিল। সে আমার গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে আমাকে বলতে লাগলো, সেদিন তোমার ইজ্জত বাঁচিয়ে আমি ভুল করেছিলাম, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি একটা মেয়ে হয়ে মেয়েদের ব্যবসা করতে তোমার লজ্জা করে না? আমি তাকে বললাম তুমি কিভাবে জানো যে আমি কি করি? সে বলল আমি সবই জানি, কে কোথায় কি করছে। আমি বললাম তুমি কে? তখন ওই লোকটা বলতে লাগলো, এটা তো তুমি জেনেই যাবে যে আমি কে, আর যেদিন তুমি জানবে সেদিন নিজের কৃতকর্মের জন্য খুব পস্তাবে। আমি তোমাকে এখনই বলছি এই কাজ ছেড়ে দাও, না হলে তুমি এই কাজের শাস্তি অবশ্যই পাবে। আমি বললাম তুমি কে আমাকে শাস্তি দেওয়ার? আমি যাই করি না কেন সেটা আমার মর্জি। যখন থেকে আমি এই কাজ করতে শুরু করেছি তখন থেকে আমি আমার ভাই বোনদের একটা ভালো জীবন দিতে পেরেছি, তাই আমি এই কাজ ছাড়বো না। আমি সততার সাথে কাজ করার কথা ভেবেছিলাম, কিন্তু কি হয়েছিল, লোকেরা আমার সম্মানের উপর হাত ওঠানোর চেষ্টা করেছিল। সৎভাবে কাজ করে আমি কি পাচ্ছিলাম? 2 বেলা খাবারও জোগাড় করতে পারছিলাম না, না ওদেরকে পড়াশুনো করাতে পারছিলাম। আমি চাই না কালকে ওরা আমার মতো রাস্তায় রাস্তায় ঘুরে ট্যাক্সি চালাক। আমি ওদেরকে একটা ভালো জীবন দিতে চাই, যার জন্য আমার অনেক অনেক টাকার দরকার, আর আমি টাকা শুধু এই কাজেই পেতে পারি। তখন ওই লোকটা বলল তুমি ভুল রাস্তায় চলছো, নিজের রাস্তা বদলে নাও। তুমি একটা সরল সোজা ভদ্র মেয়ে, আমি চাই না কালকে তোমার সাথেও খারাপ কিছু হোক, এই কারণে তোমাকে বোঝাচ্ছি। এখন তোমার ইচ্ছা। এটা বলেই সেই লোকটা চলে গেল। এরপরে যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন আমার ভাই একটা মেয়ের সাথে ঘরের মধ্যে বসেছিল, ওদের দুজনের গলায় বরমালা। আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম মেয়েটা কে, আর তোর গলায় এই মালা কেন? তোদের কলেজে কি কোনো নাটক হচ্ছে যার কারণে তোরা এইসব সেজেছিস? ও বলতে লাগলো দিদি মেয়েটার নাম রবি, আমি একে খুব ভালোবাসি, আর আমরা দুজন মন্দিরে গিয়ে বিয়েও করেছি। নিজের ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে আমার তো পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি ওর গালের উপর একটা থাপ্পড় মারলাম আর ওকে বললাম তুই আমার সাথে কি ধরনের মজা করছিস? ও বলল দিদি আমি কোনো মজা করছি না, আমি সত্যি একে বিয়ে করে নিয়েছি, আমি একে ভালোবাসি। আমি আমার ভাইকে বললাম আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুই সব কিছু মাটিতে মিশিয়ে দিয়েছিস। আমি তোর উপরে এই আশা করিনি, তুই আমার সমস্ত পরিশ্রমের উপরে জল ঢেলে দিয়েছিস। আমি তোর মুখও দেখতে চাই না, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ভাইকে তো আমি বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু আমার মনে খুব টেনশন হচ্ছিল। আমি জানতাম ওর কোনো কাজ নেই, জানি না ও কীভাবে নিজের পেট চালাবে, কিন্তু আমি বা কী করতাম? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। যখন ওর উপরে দায়িত্ব আসবে তখন ও নিজেই কাজ খুঁজবে আর কষ্ট করে কাজ করবে। যদি আমি এখানে রেখে দিতাম তাহলে ওর নিজের দায়িত্বের অনুভব হতো না, ও সবসময় আমার ভরসাতেই পড়ে থাকতো। আজকে আমি খুব কান্না করছিলাম, কারণ আমার ভাই আমার সমস্ত আশার জল ঢেলে দিয়েছে।
আমি প্রতিদিনের মতো নিজের কাজে যেতে শুরু করে দিলাম। কিন্তু এখন আমি আমার বোনের উপরে নজর রাখতে শুরু করেছি। একদিন আমি আমার বোনকে একটা ছেলের সাথে কথা বলতে শুনে নিলাম। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, এই ছেলেটাকে? ও বলতে লাগলো, দিদি আমি এই ছেলেটাকে খুব ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। আমরা একে অপরকে বিয়ে করতে চাই। বোনের কথা শুনে আমার খুব রাগ হলো। আমি এই জন্য তোকে মোবাইল দিয়েছিলাম যে তুই ছেলেদের সাথে প্রেম করবি? আমি সেই সময় ওর থেকে মোবাইল নিয়ে নিলাম, আর ওকে বললাম, তুই নিজের পড়াশোনার দিকে ধ্যান দে, এখনও তোর বয়স হয়নি এসব করার। পড়াশুনো করে একটা সফল মানুষ হ, তখন আমি নিজে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমার বোন এই ছেলেটার প্রেমে পাগল হয়ে গেছিল। ও আমার কোনো কথাই বুঝতে চাইছিল না। ও সারাদিন দরজা বন্ধ করে ঘরের মধ্যেই থাকতো, না কিছু খেত, না ঘর থেকে বের হতো। ওর এই রকম অবস্থা দেখে আমি খুব টেনশনে ছিলাম। ও আমার সাথে কথাও বলা বন্ধ করে দিয়েছিল। যে ভাই বোনদের জন্য আমি নিজের কথা ভাবিনি, সে ভাই বোন আমার সাথে এইসব করছে। যে ছেলেটার জন্য আমি কাজ করছিলাম, একদিন আমার কাছে সেই ছেলেটা কল এলো, একটা মেয়েকে আর্জেন্ট পৌঁছাতে হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, ঠিক আছে, আমি আসছি। আমি সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখান থেকে আমি মেয়েদেরকে আমার ট্যাক্সিতে উঠাতাম। 5 মিনিট আমি সেখানে অপেক্ষা করার পরে ওই ছেলেটা একটা মেয়ে সাথে করে নিয়ে এলো, আর আমার ট্যাক্সিতে বসে পড়তে বললো। মেয়েটার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। আমার এইসব জিনিসে কোনো মতলব নেই, আমাকে শুধু নিজের কাজ করতে হবে। সেই ছেলেটা বলল, এই মেয়েটাকে আমার ঠিকানায় পৌঁছে দাও। আমি মেয়েটাকে নিয়ে কোঠায় পৌঁছে কোঠার বাইরে গাড়ি দাঁড় করিয়ে সেই মেয়েটাকে বললাম, গাড়ি থেকে বের হও, তোমার গন্তব্য এসে গেছে। সে আমাকে বলল, আপনি আমাকে কোথায় নামাচ্ছেন? আমি বললাম, যেখানে তোমার প্রেমিক নামাতে বলেছে সেখানে তোমাকে ছেড়ে যাচ্ছি। সেই মেয়েটা বলল, কিন্তু ও তো আমাকে বলেছিল আমাকে একটা সুরক্ষিত জায়গায় ছেড়ে দেবে, আর ওই 1 ঘন্টা পরে এসে আমাকে বিয়ে করবে। কিন্তু এই জায়গা তো আমার খুব অদ্ভুত মনে হচ্ছে, আমি এখানে থাকবো না, আপনি আমাকে অন্য কোথাও ছেড়ে দিন। আমি ওকে বললাম, এখানে যে মেয়েরা আসে তারা এটাই বলে। আর সেই ছেলেটা যে তোমার প্রেমিক, সে সমস্ত মেয়েদের সাথে এরকমই প্রতিজ্ঞা করে, আর তারপরে তাদের এখানে এনে বেঁচে দেয়। আর তোমরা মেয়েরা এরকম ছেলেদের জালে ফেসেও যাও, আর নিজেদের জীবন বরবাদ করে ফেলে। তোমরা বাড়ি থেকে পালানো নাকি এটা ভাবো না, যে তোমার বাড়ির লোকেদের কি হবে, তারা তোমাকে ছাড়া কিভাবে থাকবে। এখন তোমার ঠিকানা এটাই, ভেতরে চলো। সেই মেয়েটা আমার হাত ধরে নিল আর নিজের মুখ থেকে ওড়না খুলে ফেললো। যখন আমি সেই মেয়েটাকে দেখলাম, তখন তোমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ মেয়েটা আর কেউ না, বরং আমার বোন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজকে সেই মেয়েদের জায়গায় আমার বোন হতে পারে। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, তুই এখানে কি করছিস? তুই তো বাড়িতে ছিল। ও আমাকে বলল, যে দিদি, এই সেই ছেলে যাকে আমি ভালোবাসতাম, ও আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তুমি আমার থেকে মোবাইল নিয়ে নিলে, তাই আমি রাতে তোমার ঘরে ঢুকে আমার ফোন থেকে ওকে ফোন করেছিলাম, আর ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে যাও। আমি জানতাম না যে ও আমাকে ধোঁকা দিচ্ছে। তুমি সত্যি বলতে দিদি, আমি তোমার কথা শুনিনি, তাই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। প্লিজ দিদি, আমার ইজ্জত বাঁচাও, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি সব সময় তোমার কথা শুনবো, তুমি যা বলবে আমি তাই করব। আমি বললাম, ঠিক আছে, তুই তাড়াতাড়ি করে গাড়িতে বস। এরপরে আমি তাড়াতাড়ি করে সেখান থেকে নিজের বোনকে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরে আমি সেই সমস্ত মেয়েদের কথা ভাবতে লাগলাম যাদেরকে আমি পৌঁছে দিয়েছি। আমি সেই মেয়েদের সাথে খুব খারাপ করেছি, ওদের জীবন বরবাদ করা তো আমারও হাত ছিল। আমি খারাপ রাস্তায় টাকা ইনকাম করেছি, হয়তো এই কারণে আমার ভাই বোনেরাও খারাপ রাস্তা গ্রহণ করেছিল। যদি আমি সততার সাথে টাকা ইনকাম করতাম, তাহলে আমার ভাই বোনেরাও আজকে সঠিক রাস্তায় চলতো। কাশ আমি বেশি টাকা ইনকাম করার চক্করে খারাপ রাস্তা না ধরতাম, তাহলে আমার ভাই বোনেরাও আজ ঠিক রাস্তায় থাকতো। এই সমস্ত আমারই দোষ। আমি অনেক মেয়েদের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার বোনও সেই জায়গাতে যেতে পারে যেখানে আমি হাজারো মেয়েকে পৌঁছে দিয়েছি। জানি না আজকে তারা কি অবস্থায় আছে, তাদের বাবা মা কি অবস্থায় আছে। হয়তো সেই সমস্ত লোকের অভিশাপে আমার সাথে এই সব কিছু হয়েছে। ভগবান প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার নিজের কৃতকর্মের উপরে খুব অনুশোচনা হচ্ছিল। আমি আজকের পরে কোনো খারাপ কাজ করব না। আমি কোনো মেয়েকে সে জঘন্য রাস্তায় যেতে দেব না। আর আমি এই চক্রকে ধ্বংস করেই ছাড়ব। যারা মেয়েদেরকে খেলনা মনে করে, তাদের জীবনের সাথে খেলা করে। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমাকে না খেয়ে থাকতে হলেও এই জ্ঞানকে হাতে নাতে ধরেই ছাড়বো, আর আমি খারাপ রাস্তায় চলবো না। আমি এইসব কথাই ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় সেই লোকটার খেয়াল এলো যে আমাকে বুঝিয়েছিল যে তুমি সৎভাবে কাজ করো, তুমি খারাপ রাস্তা ছেড়ে দাও, এতে তোমারই ক্ষতি হবে। সেই লোকটা একদম ঠিক বলেছিল। এখন আমাকে সেই লোকটাকে খুঁজতে হবে, কেননা আমার তাকে খুব প্রয়োজন। পরের দিন আমি সেই রাস্তাতে দাঁড়িয়ে রইলাম যেখান দিয়ে আমি সেই লোকটাকে প্রায় যেতে দেখতাম, কিন্তু সেই লোকটাকে আমি কয়েকদিন থেকে দেখতে পাচ্ছিলাম না।
কয়েকদিন অপেক্ষা করার পরে শেষ পর্যন্ত সেই লোকটাকে আমি দেখতে পেলাম। আমি তার গাড়ি থামালাম আর তাকে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। সেই লোকটা আমাকে বলল, আমার সাথে তোমার কি কথা আছে? আমি বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলেছিলেন ঠিক বলেছিলেন। আমি খারাপ রাস্তায় চলে গেছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি কোনো মেয়েরই জীবন নষ্ট হতে দেব না। বরং আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই জ্ঞানকে ধরিয়ে ছাড়ব। আমার এতে তোমার সাহায্যের প্রয়োজন। আমি তোমার ব্যাপারে জানতে চাই, তুমি কি? প্রায় তোমাকে এই রাস্তায় কেন দেখি, যেখান থেকে মেয়েদেরকে ওই কোঠাতে পৌঁছানো হয়। তখন ওই লোকটা আমাকে নিজের সত্যিটা বলে। সে বলতে লাগলো যে আমি একজন পুলিশ অফিসার। আমি জানি যে মেয়েদের ফাঁসি বিক্রি করা হয়। এই জ্ঞানটা অনেক বড়, এর পিছনে অনেক বড় বড় মাথা আছে। আমি এই রাস্তা দিয়ে প্রায় এই কারণে যাই, যাতে আমি কোনো প্রমাণ পেতে পারি আর এই জ্ঞানকে ধরতে পারি। আমি বললাম, আমি তোমাকে সাহায্য করব এই লোকদেরকে ধরতে। ওই লোকটা আমাকে বলল, ঠিক আছে, যখন ওই ছেলেটার ফোন আসবে তখন তুমি তার সাথে কথা বলে কথায় কথায় ওদের আড্ডা জিজ্ঞেস করবে আর যতটা ইনফরমেশন থেকে বের করা যায় বের করার চেষ্টা করবে। আমি বললাম, ঠিক আছে। এরপরে যখন ওই ছেলেটার ফোন এলো তখন আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের আড্ডা কোথায় আর তোমাদের গ্যাংয়ে কে কে আছে। তখন ওই ছেলেটা বলতে লাগলো, তুমি এত কিছু জানতে চাইছো কেন? আমি বললাম, আমাকে আরও বেশি টাকা কামাতে হবে, এই কারণে আমি সবার ব্যাপারে জিজ্ঞেস করছি। আমি ছোট কাজ করি, কিন্তু আমি আরও বেশি কিছু করতে চাই। তাই আমি গ্রুপের লোকেদের সাথে দেখা করতে চাই। ও বললো, এটা তো খুব ভালো কথা। যদি তুমি এরকম করো তাহলে এতে আমাদের খুব উপকার হবে। আমি তোমাকে আমার সমস্ত সাথীদের সাথে দেখা করিয়ে দেবো। কালকে তোমাকে আমাদের আড্ডাতে নিয়ে যাব। ঠিক 8টার সময় তুমি রেডি থেকো। আমি বললাম, ঠিক আছে। এই কথাটা আমি সেই পুলিশ অফিসারকে বলে দিলাম। সে আমাকে বললো, এটা তো খুব ভালো কথা। যদি তুমি সেখানে যাও তাহলে আমরা ওদেরকে হাতে নাতে ধরতে পারবো। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি শুধু তোমার ফোন অন রেখো, আমরা তোমার পিছনে থাকবো। সেই ছেলেটা পরের দিন আমাকে নিজের সাথীদের সাথে দেখা করাতে ওদের আড্ডায় নিয়ে গেল। সেখানে অনেক লোক বসেছিল। তাদেরকে দেখে আমার খুব বড় লোক মনে হচ্ছিল। সেখানে কিছু মেয়েও ছিল। সুযোগ বুঝে আমি ওই অফিসারকে ফোন করলাম আর সে নিজের টিমের সাথে এদের আড্ডায় পৌঁছে এদের সবাইকে গ্রেপ্তার করে নিল। সেখানে যে মেয়েরা ছিল তাদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর যে মেয়েদেরকে এরা বিক্রি করে দিয়েছিল তাদের ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। যখন যে মেয়ের ব্যাপারে জানা যাচ্ছিল তাদের ছাড়িয়ে এনে তারা বাড়িতে পাঠিয়ে দিচ্ছিল। এই সমস্ত লোকেদের শাস্তি হয়ে গেছে। শাস্তি পাওয়ার জগতে আমিও ছিলাম, কিন্তু আমি এদের ধরিয়ে দেওয়ার সাহায্য করার কারণে আমার শাস্তি হয়নি। শুধু আদালত আমার কাছে শাস্তি স্বরূপ 50,000 টাকা জরিমানা করেছিল। আজকে আমি খুব খুশি। আমি যত পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমি করেছি। সেই পুলিশ অফিসার আমাকে একটা এনজিওতে চাকরি পাইয়ে দেয়। এখন আমি ট্যাক্সি চালানো ছেড়ে এনজিওতে চাকরি করছি। একদিন আমার ভাই আমার সঙ্গে দেখা করার জন্য এলো। ও আমার কাছে ক্ষমা চাইল আর আমি ওকে ক্ষমাও করে দিয়েছি। এখন ও একটা চাকরি পেয়ে গেছে। এখন ও নিজের স্ত্রী খরচ নিজেই চালাতে পারে। আমার বোনেরও নিজের কাজের জন্য খুব আফসোস ছিল। ও আবার নিজের পড়াশোনার উপরে খুব ধ্যান দিল। ও পড়াশোনা করে নার্স হতে চাইতো। ওর এই স্বপ্ন পূরণ করার জন্য আমি ওর সাহায্য করেছিলাম। সেই পুলিশ অফিসার, যার নাম জয়ন্ত, ও আমাকে পছন্দ করতে শুরু করেছিল আর আমিও মনে মনে ওকে পছন্দ করতাম। একদিন জয়ন্ত আমাকে বিয়ের জন্য প্রপোজ করলো, কিন্তু আমি ওকে বললাম যে আমি বিয়ের পরেও চাকরি করতে চাই, কেননা আমাকে আমার ভাই বোনের খেয়াল রাখতে হবে, ওদেরকে পড়াতে হবে। ও বলল, তুমি চিন্তা করো না, তোমার ভাই বোন তো আমারও ভাই বোন, আমি সবসময় ওদের খেয়াল রাখবো। কিছুদিন পরেই আমার আর জয়ন্তর বিয়ে হয়ে গেল। এখন আমি জয়ন্তর সাথে খুব আনন্দের সাথে জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।